এমন একটা বিশাল ইভেন্টের গভীরে যাওয়া যাক, যা এক কথায় পুরো ইন্টারনেটকে নাড়িয়ে দিয়েছিল। কি হয়েছিল তখন, যখন মিস্টার বিস্ট বিশ্বের অন্যতম বড় একজন ইউটিউবার নেটফ্লিক্সের সবচেয়ে বড় শোটাকে একদম বাস্তবে বানিয়ে ফেললেন? প্রশ্নটা শুনতে যতটা সহজ, এর উত্তরটা কিন্তু তার চেয়েও অনেক বেশি অবাক করার মতো। চলুন দেখি কিভাবে একটা কাল্পনিক ডেথ গেমকে একটা বিশাল এন্টারটেইনমেন্ট প্রতিযোগিতায় বদলে ফেলা হলো, যেখানে বাজিটা ছিল জীবন বদলে দেওয়ার মতো এক বিশাল অঙ্কের টাকা। একদম মূল শোয়ের মতোই এখানেও কিন্তু 456 জন বাস্তব প্রতিযোগীকে নিয়ে আসা হয়েছিল। তারা সবাই এসেছিলেন একটাই স্বপ্ন নিয়ে, এই অবিশ্বাস্য চ্যালেঞ্জে অংশ নিতে। আর সেই স্বপ্নটা ছিল এই বিপুল পরিমাণ অর্থ জেতার। প্রত্যেক প্রতিযোগীর জন্য $1000 করে। মোট পুরস্কারের অঙ্কটা ছিল $4,56,000। কিন্তু এই টাকাটা নিয়ে বাড়ি ফিরতে পারবে শুধুমাত্র একজন। মিস্টার বিস নিজেই কিন্তু এই ইভেন্টের বিশালতা আর মূল ব্যাপারটা তুলে ধরেছিলেন। এটা আসলে শুধু একটা ভিডিও ছিল না, এটা ছিল এক এলাহি কাণ্ড, যা ইউটিউবের ইতিহাসে এর আগে কেউ দেখেনি। প্রত্যেকটা সেট এতটাই নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল যে প্রতিযোগীরা সত্যিই যেন সেই কাল্পনিক জগতের মধ্যেই ঢুকে পড়েছিল। আর প্রতিযোগিতাটা শুরুই হয়েছিল সেই বিখ্যাত রেড লাইট গ্রিন লাইট গেমটা দিয়ে। সত্যি বলতে এটা ছিল প্রতিযোগিতার সবচেয়ে বড় ফিল্টার। শুরুতেই শয় মানুষকে বাদ দেওয়ার জন্য এর চেয়ে ভালো খেলা আর হতেই পারত না। নিয়মগুলো খুবই সহজ কিন্তু ভয়ঙ্কর। নড়লেই বাদ। আর কেউ যে আউট হয়েছে সেটা বোঝানোর জন্য তাদের শার্টে একটা ছোট্ট বিস্ফোরক ডিভাইস লাগানো ছিল, যেটা পট করে ফেটে যেত। যদিও এটা পুরোই নিরাপদ ছিল, কিন্তু ওই হঠাৎ শব্দ আর দৃশ্যটা প্রতিযোগীদের মনে যে কী পরিমাণ ভয় আর চাপ তৈরি করেছিল তা ভাবাই যায় না। খেলাটাকে আরও কঠিন আর জমজমাট করার জন্য কিছু অপ্রত্যাশিত কৌশলও ব্যবহার করা হয়েছিল। যেমন ধরুন, হঠাৎ করে ইয়েলো লাইট বলে সবাইকে বিভ্রান্ত করে দেওয়া হলো। এর ফলে অনেকেই অপ্রস্তুত অবস্থায় নড়ে ফেলেছিল আর সঙ্গে সঙ্গেই বাদ পড়ে যায়। প্রথম রাউন্ডটা যে কতটা কঠিন ছিল তা এই সংখ্যাগুলো দেখলেই পরিষ্কার বোঝা যায়। 456 জন প্রতিযোগীর মধ্যে প্রায় অর্ধেকেরও বেশি প্রথম গেমেই বাদ। এই ব্যাপক ছাঁটাই একদম শুরুতেই বুঝিয়ে দিয়েছিল যে এখানে টিকে থাকাটা কতটা কঠিন হতে চলেছে। হ্যাঁ, ঠিক তাই। প্রথম রাউন্ড শেষে টিকে রইল মাত্র 232 জন। খেলার শুরুতেই ঝুঁকি আর প্রতিযোগিতার ভয়াবহতাটা সবাই যেন হাড়ে হাড়ে টের পাচ্ছিল। তো প্রতিযোগিতার মাঝের অংশে এসে ব্যক্তিগত দক্ষতার চেয়েও সামাজিক সম্পর্ক আর স্ট্র্যাটেজি অনেক বেশি জরুরি হয়ে ওঠে। এখানে বন্ধুত্ব তৈরি হয়, আবার সেই বন্ধুত্বই কিন্তু টিকে থাকার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। এরপর তো একের পর এক খেলা আসতে থাকল, যেমন হানিকম্ব, যেখানে সামান্য একটা ভুলেই অনেকেই বাদ পড়ে গেল। তারপর ছিল টাগ অফ ওয়ার, যেখানে দলের শক্তি ছিল শেষ কথা। কিন্তু সবচেয়ে হৃদয়বিদারক আর মানসিকভাবে কঠিন যে খেলাটা ছিল, সেটা হলো মার্বলস। মার্বেল খেলার ঠিক আগে প্রতিযোগীদের বলা হয়েছিল তাদের সবচেয়ে কাছের বন্ধুর সাথে জুটি বাঁধতে, যাকে তারা পুরো প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিশ্বাস করে। তাদের মধ্যেকার এই গভীর সম্পর্কটাই ছিল এই খেলার মূল চালিকা শক্তি এবং সবচেয়ে দুঃখের দিক। কিন্তু খেলার নিয়ম তো আর বন্ধুত্ব বোঝে না, তাই না? একদম নির্দয়। বন্ধুদেরকেই একে অপরের বিরুদ্ধে খেলতে হলো, আর নিজের সবচেয়ে প্রিয় বন্ধুকে নিজের হাতেই প্রতিযোগিতা থেকে বের করে দিতে হলো। এই মুহূর্তগুলো ছিল অসম্ভব আবেগঘন আর হৃদয় বিদারক। বিশ্বাস আর টিকে থাকার এই লড়াইয়ে অনেকেই কিন্তু ভেঙে পড়েছিল। এই আবেগঘন মার্বেল খেলার পর প্রতিযোগীর সংখ্যাটা কমে এসে দাঁড়ায় মাত্র 30 জনে। ভাবা যায়, খেলার প্রত্যেকটা ধাপে টিকে থাকার লড়াইটা কঠিন থেকে কঠিনতর হচ্ছিল। এবার আমরা চলে এসেছি প্রায় শেষ চ্যালেঞ্জের দিকে। এটা ছিল ভাগ্য, সাহস আর কৌশলের এক চরম পরীক্ষা, দ্য গ্লাস ব্রিজ। নিয়মটা একদম সহজ কিন্তু ভয়ঙ্কর। প্রত্যেকটা স্টেপে ছিল 50-50 চান্স। একটা ভুল পদক্ষেপ মানেই খেলা থেকে আউট, সোজা নিচের ফোমপিটে পতন। এখানে সাহসের চেয়েও ভাগ্য যে অনেক বড় ভূমিকা পালন করছিল তা বলাই বাহুল্য। খেলা শুরুর পর কিছুক্ষণ তো সব ঠিকঠাকই চলছিল, কিন্তু মাঝপথে গিয়ে প্রতিযোগীরা আর সামনে এগোতেই রাজি হচ্ছিল না। কেউই নিজের জীবনের ঝুঁকি নিয়ে
পরের ধাপে যেতে চাইছিল না, ফলে একটা অচলাবস্থার সৃষ্টি হয়। শেষে টাইমারের চাপে খেলাটা আবার এগোতে থাকে এবং অনেকেই তাড়াহুড়ো করতে গিয়ে বাদ পড়ে যায়। সামনে যে প্রতিযোগী ছিল সে আর এক চুলো ঝুঁকি নিতে চাইছিল না, কারণ প্রত্যেকটা ভুল স্টেপ মানেই তো বাদ। এই কৌশলগত অচলাবস্থাটা পুরো খেলাটাকে একটা নার্ভাস মনস্তাত্ত্বিক লড়াইয়ে পরিণত করে দিয়েছিল, যেখানে সবাই একে অপরকে সামনে ঠেলে দেওয়ার চেষ্টা করছিল। এই স্নায়ুক্ষয়ী পরীক্ষাটা পার করে মাত্র ৬ জন প্রতিযোগী ফাইনালের জন্য কোয়ালিফাই করে। তারা আসলেই ভাগ্য, সাহস আর কৌশলের জোরেই এত দূর আসতে পেরেছিল। আর এখন সময় সেই ফাইনাল খেলার, যা ঠিক করে দেবে কে সেই ভাগ্যবান ব্যক্তি যিনি এই বিশাল পুরস্কার জিতে নেবেন। উত্তেজনা তখন একেবারে তুঙ্গে। মূল শোটার শেষ খেলাটা ছিল কিন্তু একটা ভয়ঙ্কর হিংস্র ছুরির লড়াই, কিন্তু মিস্টার বিস্টের ভার্জনে ফাইনাল খেলাটা ছিল একটা নিরীহ কিন্তু প্রচণ্ড টেনশনের মিউজিক্যাল চেয়ার। এই পরিবর্তনটা আসলে কাল্পনিক ভায়োলেন্স আর বাস্তব এন্টারটেনমেন্টের মধ্যে একটা পরিষ্কার দাগ টেনে দেয়। এবং মিউজিক্যাল চেয়ারের এই রুদ্ধশ্বাস খেলার শেষে প্রতিযোগী নম্বর 079 বাকি সবাইকে পেছনে ফেলে বিজয়ী হন। তিনি একা টিকেছিলেন একদম শেষ পর্যন্ত। ভাবা যায় ৪৫৬ জন প্রতিযোগীর মধ্য থেকে শুরু করে ভাগ্য, দক্ষতা আর কঠিন মানসিক চাপের বিভিন্ন পর্যায় পার হয়ে অবশেষে একজন বিজয়ী হলেন। তার এই যাত্রাটা ছিল সত্যিই অবিশ্বাস্য, আর পুরো প্রতিযোগিতাটাই ছিল মানুষের সহনশীলতার এক চরম পরীক্ষা। এই পুরো আয়োজনটা শেষ পর্যন্ত আমাদের একটা বেশ বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যখন একটা শো, যেটা আসলে পুঁজিবাদ আর সামাজিক বৈষম্যের এক কঠোর সমালোচনা, সেটাকেই একটা ভাইরাল বিনোদনে পরিণত করা হয়, তখন কি তার আসল বার্তাটা হারিয়ে যায়, নাকি এটা কোনো নতুন অর্থ খুঁজে পায়? ব্যাপারটা আসলেই ভাবার মতো।